মডেল কোশ্চেন পেপার 1-এর প্রথম কোশ্চেন হচ্ছে জেট প্লেন চলাচল করে, অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি হয়, বায়ুর ঘনত্ব খুব কম থাকে, তাই মেঘ ঝড় এসব ঝামেলা থাকে না, তাই জেট প্লেন চলাচল করতে পারে। 2 বলেছে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হলো। আচ্ছা, 8 গ্রাম বলেছে, আমরা জানি অক্সিজেন মানে কত হয়, 32, অক্সিজেনের এম হচ্ছে 32 গ্রাম পার মোল, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের এন সমান কত হবে, এন সমান হবে 8/32 অর্থাৎ 1/4। এবারে আদর্শ গ্যাস থেকে আমরা কি পাই, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এন মানে কত 1/4 গুণিত আরটি, তাহলে আরটি অর্থাৎ সমান কত পাচ্ছি আরটি ডিভাইডেড বাই 4। তাহলে অ্যান্সার হবে পিভি ইকুয়াল টু আরটি/4 অর্থাৎ বি। তারপর বলেছে নিম্নোক্ত কোন গ্যাসটি এসটিপিতে 2.24 লিটার আয়তন অধিকার করে। আচ্ছা, এখানে অ্যান্সার হবে 4.4 গ্রাম CO2। তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলনের দোলনকার বৃদ্ধি পাবে। তারপর 5 বলেছে একটি অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর, দর্পণ থেকে ইউ দূরত্বে যদি বস্তুকে রাখা হয়, একটি বৃহত্তর অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে কখন। আচ্ছা, বৃহত্তর প্রতিবিম্ব গঠিত হবে যখন ইউটা অর্থাৎ দূরত্বটা 0 আর ফোকাসের মধ্যে থাকবে, অর্থাৎ অপশন হবে সি। 1.6 বলছে 8 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ও একটি 5 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স সংলগ্ন রেখে সমবায় গঠন করলে সমবায়ের ক্ষমতা কত হবে। আচ্ছা, সমবায়ের ক্ষমতা হবে -7.5টি। তারপর বলেছে সমান্তরাল সমবায়যুক্ত 3টি রোধ R1 R2 R3, যেখানে R1 সবচেয়ে বড়, দিয়ে তার থেকে একটু ছোটো R2, তার থেকে একটু ছোটো R3, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি I1 I2 I3 হয়, তাহলে সেই প্রবাহ মাত্রার ক্রম কি হবে, প্রবাহ মাত্রার ক্রম হবে I1 লেস দেন I2 লেস দেন I3। 8 বলেছে একটি নির্দিষ্ট রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, তাহলে তড়িৎ ক্ষমতা কী হবে, যদি অর্ধেক করা হয় তড়িৎ ক্ষমতা 1/4 হবে। কারণ আমরা কি জানি পি সমান কী হয় V²/R, তাহলে যেহেতু এখানে আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে সেটা 1/4 হয়ে যাবে, মানে V/2 হয়ে যাবে আর কি। এটা আমরা লিখতে পারি V/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে 1/4 গুণিত V²/R হচ্ছে, অর্থাৎ 1/4 হয়ে যাচ্ছে। 1 AMU এর সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগাভোল্ট। তারপর বলেছে দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন আর ব্রোমিন এর জারণ ধর্মের ক্রম সাজাও। তাহলে এই জারণ ধর্মের ক্রম হবে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, মানে হচ্ছে ডি। কারণ আমরা জানি 17 নম্বর শ্রেণীতে উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা বা তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। তারপর বলেছে প্রদত্ত কোনটিতে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান। এখানে উত্তর হচ্ছে কেসিএন। কেসিএন অর্থাৎ এখানে কে প্লাস আর সিএন মাইনাস এই দুটোতে ভাঙে। তো এখানে এর মধ্যে তড়িৎযোজী এবং সি ও এন এর মধ্যে সমযোজী ত্রিবন্ধন আছে, দুটোই এখানে যেহেতু থাকছে তাই অ্যান্সার হচ্ছে এটা। NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন হয় H2। কারণ লঘু দ্রবণে Na+ অপেক্ষা H+ আয়নের ইলেকট্রন গ্রহণ বা বিজারণ ক্ষমতা বেশি থাকে, সেই কারণে ক্যাথোডে H2 উৎপন্ন হয়ে যায়। 3 বলেছে নাইট্রোলিম কি, নাইট্রোলিম হচ্ছে CaCN2+C, অর্থাৎ হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের যে ধূসর মিশ্রণ তাকে আমরা নাইট্রোলিম বলি। গ্যালেনা প্রদত্ত কোন মৌলের আকরিক, গ্যালেনা হচ্ছে পিবি অর্থাৎ ডি। গ্যালেনা হচ্ছে সীসা বা লেড এর প্রধান সালফাইড আকরিক হচ্ছে গ্যালেনা। ভিনিগারের কার্যকরী মূলক কি, ভিনিগারের কার্যকরী মূলক হচ্ছে COOH। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণ, যার কার্যকরী মূলক COOH, তাই অ্যান্সার হচ্ছে সি। বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে কোন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জৈব গ্যাস উৎপন্ন হবে, অ্যান্সার হবে মেথানোজেনিক, মেথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা, মেথানোজেনিক। তারপর বলেছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে, নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO ওজোন স্তরকে ভাঙে। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হলো আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটা হবে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার লিখলেও হবে। তারপর বলেছে সত্য বা মিথ্যা লেখো। পি চাপে ও টি তাপমাত্রায় ভি আয়তন H হিলিয়াম গ্যাসে অনুর সংখ্যা N হলে একই চাপ ও একই তাপমাত্রায়
3 আয়তন 3b, হ্যাঁ 3 গুণ বলেছে আয়তন, O2 গ্যাসের অণুর সংখ্যা হবে 6n হবে। উত্তর হবে মিথ্যা, কারণ সমচাপ ও সম উষ্ণতায় আয়তন যদি 3 গুণ করা হয়, এখানে 3v হয়ে গেছে আয়তনটা, আয়তন যদি 3 গুণ করা হয় অণুর সংখ্যাও 3 গুণ বাড়বে, 6 গুণ কিন্তু নয়। গ্যাসের অণুগুলির গতিশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? গ্যাসের অণুর গতিশক্তি তার উষ্ণতার উপর নির্ভর করে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত কি? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 কে টু দি পাওয়ার -1। আর তোমরা চাইলে থিটা দিয়েও এটাকে লিখতে পারো, এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সি। হ্যাঁ, এটা সত্য। তারপর বলেছে শূন্য মাধ্যমে নির্দিষ্ট বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এ, কাঁচ মাধ্যমে ওই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি বি হয়, তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত? তাহলে পরম প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা লিখতে পারবো A/B। অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে? যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তখন সেটা কিন্তু সমান হয়। ওকে, আচ্ছা এখানে কিন্তু তোমরা 2Fও লিখতে পারো, যদি ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণে রাখো সেক্ষেত্রেও কিন্তু সমান হবে। আচ্ছা 1 ওয়াট ঘন্টা WH সমান কত বট? 1 ওয়াট ঘন্টা মানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -3 বিওটি ইউনিট। চৌম্বক প্রবাহের SI ও CGS এককের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটা কি? 1 ওয়েবার WE/BER সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল MAX/WELL। ওকে, একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণী সমবায় যুক্ত করা হয়, না হলে কারেন্ট যেত না সব জায়গাতে সমানভাবে। আচ্ছা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এটা আমরা লিখতে পারি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। অ্যান্সার লিখে দেবে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ওকে, সমযোজী ত্রিবন্ধন মৌলিক অণুর নাম লেখো। ত্রিবন্ধনে আছে এরকম মৌলিক অণু হচ্ছে নাইট্রোজেন N2। যদি এম মৌলের আয়নাইজেশন শক্তি কম এবং এক্স মৌলের ইলেকট্রন আসক্তি বেশি হয়, তবে এম ও এক্স এদের মধ্যে কীরূপ বন্ধন হবে? এদের মধ্যে আয়নীয় বন্ধন, এদের মধ্যে আয়নীয় বন্ধন দেখা যাবে, বা তড়িৎযোজীও বলতে পারি, একই জিনিস, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন দেখতে পাওয়া যাবে। তারপর স্তম্ভে বলেছে চ্যালকোজেন মৌল। আচ্ছা চ্যালকোজেন মৌল কে আছে? এখানে আছে এস, তাহলে চ্যালকোজেন মৌল হবে এস। ওকে, মানে এটা। তারপর গিবসাইড যে ধাতুর আকরিক, তাহলে গিবসাইড হচ্ছে কার? অ্যালুমিনিয়াম, তার মানে হচ্ছে সি, অপশন সি। তারপর সর্বাধিক তড়িৎ ধনাত্মক হ্যালোজেন, সর্বাধিক তড়িৎ হচ্ছে হ্যালোজেন আই। তারপর কে আছে? ম্যালাকাইট, ম্যালাকাইট তাহলে এটা থাকছে CuCO3.CuH2। তারপর বলেছে H+ ও Cu2+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্তির প্রবণতা কোনটির বেশি? এখানে আধান মুক্তির প্রবণতা বেশি Cu2+। সত্য বা মিথ্যা লেখো। গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনকালে যে কোনো মুহূর্তে ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট আধান সমান হয়। হ্যাঁ, এটা সত্য জিনিস, যে কোনো মুহূর্তে দুটোই সমান হয়, সত্য। সোনার জল করা গহনা বাস্তবে কি? আচ্ছা সোনার জল করা গহনা বলতে বোঝায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তামার তৈরি গহনার ওপর সোনার পাতলা প্রলেপ দেওয়া, এটাকেই বলা হচ্ছে সোনার জল করা গহনা। রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড বা H2S এই গ্যাসের সংস্পর্শে আসলেই কালো বর্ণ ধারণ করে। কোল্ড স্টোরেজ থেকে NH3 গ্যাস লিক করলে প্রতিকারের জন্য তৎক্ষণাৎ কী করা উচিত? প্রচুর পরিমাণে পরিষ্কার ও ঠান্ডা জল দিয়ে সব কিছু ধোয়া উচিত, চোখ মুখ ধোয়া উচিত, ফলে আমাদের কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, কিন্তু তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া দুজনেই ক্ষারধর্মী, কেউ ক্ষারধর্মী নয় এরকমটা নয়, তো এটা মিথ্যা। এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম ও সংকেত লেখো। পদার্থটার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান, যার সংকেত হচ্ছে কি? CH3CH2SH। ওকে,
1122 টেট্রা ব্রোমোইথেন এর গঠনমূলক সংকেত। টেট্রা আছে, ব্রোমো আছে, ইথেন আছে। ওকে, সংকেত হবে CH BR, এটা হচ্ছে 2, এক বন্ধন CH ব্রোমো মানে হচ্ছে BR আর 2। ওকে, 3-1 বলছে ভবিষ্যতে মিথেন হাইড্রেটকে শক্তির সর্বোচ্চ উৎস বলে গণ্য করা হচ্ছে কেন? আচ্ছা, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা কথাগুলো শুনে খাতায় লিখে নিও। এর অ্যান্সার লিখবে মিথেন হাইড্রেট, যার সংকেত 4CH4.23H2O। তাহলে কি লিখব? মিথেন হাইড্রেট যার সংকেত হলো এটা, বরফের মতো কেলাসাকার পদার্থ। 1 ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে প্রমাণ চাপ ও উষ্ণতায় এসটিবিতে প্রায় 160 থেকে 170 ঘনমিটার মিথেন গ্যাস পাওয়া যায়। সমুদ্র তলদেশে এর বিশাল সঞ্চয় থাকায় একে ভবিষ্যতে শক্তির প্রধান উৎস বলা হয়। বলেছে তারপর স্থির চাপে স্থির ভরের গ্যাসের ক্ষেত্রে ভি বনাম টি ও ভি বনাম টি লেখচিত্র দুটি কেমন হবে এঁকে দেখাও। যেখানে একটা সেলসিয়াস স্কেলে চেয়েছে আর একটা যেটা পরম স্কেলে চেয়েছে। আচ্ছা, সেলসিয়াস স্কেলে এটা একটা সরলরেখা হবে আর পরম স্কেলে একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, যা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিও। একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে? ওকে, এক্ষেত্রে টেম্পারেচার আছে, আমরা লিখতে পারি T1 সমান 67 ডিগ্রি সেলসিয়াস, মানে 67 প্লাস 273 সমান থাকছে কত? 340 কেলভিন। তাহলে তাপমাত্রা 340 কেলভিন। ধরে নিচ্ছি এর প্রাথমিক যে পরিমাণ, সেই প্রাথমিক পরিমাণটা N1 সমান, N1টা হচ্ছে N ধরে নিচ্ছি, আর 1/3 বেরিয়ে গেছে। তাহলে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কত? N মাইনাস N গুণিত 1/3, মানে 2/3 N। 1/3 বেরিয়ে গেছে মানে 2N/3 পড়ে আছে। ওকে, এবার স্থির চাপ ও আয়তন বলেছে। চাপ এবং আয়তন যেহেতু দুটোই স্থির, তার আমরা লিখতে পারি N1 T1 সমান N2 T2। তাহলে এক্ষেত্রে যদি আমরা মান বসাই, তাহলে আমরা কী লিখতে পারি বলো তো এখান থেকে? বা N গুণিত 340 সমান 2/3 N গুণিত T2। তাহলে বা এখানে N এর সঙ্গে N কাটলো, 2 দিয়ে 340কে কাটলে 17, 170। তাহলে T2 সমান 17, 170 আর 3 গুণ করলে আমরা কত পাবো? 510। ওকে, তাহলে এক্ষেত্রে অন্তিম উষ্ণতা দাঁড়াচ্ছে 510 কেলভিন, অর্থাৎ 510 বিয়োগ 273 সমান হবে 237 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে এর অ্যান্সার। তারপর বলেছে সূর্যোদয় এবং সূর্যাস্ত এর সময় সূর্যকে লাল দেখায়, কিন্তু দুপুরে মধ্য গগনে সূর্যকে লাল দেখায় না কেন? ওকে, তাহলে এর অ্যান্সার কি লিখব? সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের কাছে থাকায় সূর্যলোককে বায়ুমণ্ডলের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। কম তরঙ্গদৈর্ঘ্যের আলো বিক্ষেপণ হয়ে ছড়িয়ে পড়ে, কিন্তু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় তা কম বিক্ষিপ্ত হয়ে সরাসরি আমাদের চোখে পৌঁছায়। দুপুরে সূর্য মাথার ওপর থাকায় বায়ুমণ্ডলের কম পথ অতিক্রম করতে হয়, ফলে সব বর্ণের আলোই প্রায় সমানভাবে পৌঁছায়। একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। 220 ভোল্ট 100 ওয়াট এর অর্থ কী? আচ্ছা, এর অর্থ হচ্ছে বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করলে এটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ খরচ করবে। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ কত হবে? ব্যাস বরাবর রোধ যেহেতু বলেছে, তাহলে ব্যাস বরাবর যদি বাঁকায় তাহলে তার দুটি সমান অংশে বিভক্ত হবে, কারণ বৃত্তের যে কোনো একটা বৃত্ত ব্যাস হচ্ছে কি, তাকে সমান দুটো ভাগে ভাগ করে উপর একটা নিচে একটা, তাহলে সমান দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটি রোধ কত হবে? প্রথমটা রোধ যদি R1 হয়, দ্বিতীয়টা যদি R2 হয়, প্রত্যেকটি রোধ কি হবে? হাফ হয়ে যাবে। তাহলে 4/2 সমান 2 ওহম করে পাচ্ছি। ওকে, এবার এগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কী হবে? R সমান 2 গুণিত 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2,
সমান কত 4/4 সমান 1 ওহম। Ca প্লাস ও Ca2 প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? এখানে অ্যান্সার হবে Ca2 প্লাস বেশি সুস্থিত, কারণ এই আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,8, যা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো আচরণ করে। ফলে এটা অষ্টক সূত্র ফুলফিল করে দিচ্ছে, এর কাঠামো অন্যদের তুলনায় বেশি সুস্থিত হয়। তারপর বলেছে এম ও এন দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 2,8,2 মানে 8,12 আর 2,8,7 মানে 17। পরমাণু দুটি কোন প্রকার যোজ্যতা দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করবে? উৎপন্ন যৌগে লুইস ডট গঠন করো। ওকে, তাহলে এক্ষেত্রে এম মৌলের বাইরের কক্ষে আছে দুটো ইলেকট্রন, তাহলে এ কী হবে? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আমরা M2+ আয়ন উৎপন্ন করবে, এটা পাচ্ছি। আর এনে 7টা আছে, তাহলে এ একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে N- উৎপন্ন করবে। তাহলে যেহেতু পজিটিভ এবং নেগেটিভ দুটো আয়ন উৎপন্ন করছে, তাহলে এরা তড়িৎযোজী হবে, অবশ্যই এরা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হবে। আর বলেছে লুইস ডট দেখাও, তাহলে লুইস ডটটা তোমরা দেখিয়ে নেবে। এটা তারপর বলেছে লুইস ডট গঠন অঙ্কন করো, এটা তোমরা করে নেবে। স্পর্শ পদ্ধতিতে SO3 এর সঙ্গে জল মিশিয়ে সরাসরি H2SO4 প্রস্তুত করা হয় না, কেন? কারণ SO3 এর সঙ্গে সরাসরি জল মেশালে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, যার ফলে জল ফুটে বাষ্পীভূত হয়ে পড়ে এবং অ্যাসিডের ঘন কুয়াশা তৈরি হয়, যা ঘনীভূত করা কঠিন। বজ্রপাতের ফলে কিভাবে বায়ুর নাইট্রোজেনের মাটিতে আবদ্ধীকরণ হয়? বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে উচ্চ উষ্ণতা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে N2 ও O2 এরা যুক্ত হয়ে NO তৈরি করে। পরে তা জারিত হয়ে NO2 হয়, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, এবং বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রেট রূপান্তরিত হয়ে মাটিতে আবদ্ধ হয়। জারণ ও বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে এটা জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটছে। ওকে, এক্ষেত্রে জারণ ঘটছে কারণ Sn2+ ছিল, সেটা কি হয়েছে? দুটো ইলেকট্রন মাইনাস হয়েছে, দিয়ে সেটা উৎপন্ন হয়েছে Sn4+। সেই কারণে আমরা বলতে পারছি এখানে ইলেকট্রন বর্জন করেছে, তাই এটা জারণ হয়েছে। আবার 2Fe3+ ছিল প্লাস 2E-, তাহলে দুটো ইলেকট্রন সে গ্রহণ করেছে, দিয়ে সে কি উৎপন্ন করেছে? 2Fe2+, অর্থাৎ এখানে বিজারণ ঘটেছে। অতএব আমরা এটা বলতে পারি জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটেছে। অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়, কেন? কারণ আচারে থাকা যে জৈব অ্যাসিড তা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত বিভিন্ন দ্রবণীয় অ্যালুমিনিয়াম লবণ তৈরি করে, যা আমাদের শরীরে বিবিধ ক্ষতি করে, তাই এটা খাওয়া উচিত নয়। রেকটিফাইড স্পিরিট কি? একে কিভাবে পানের অযোগ্য করা হয়? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জলের সংমিশ্রণের তৈরি একটা মিশ্রণ, সেটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটিকে কিভাবে পানের অযোগ্য করা হয়? এর সাথে বিষাক্ত মিথানল, যা প্রায় 10%-এর মতো মেশানো হয়, এছাড়া পিরিডিন, এই সমস্ত জিনিস মিশিয়ে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়, ফলে তা পানের অযোগ্য হয়ে যায়। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT, এটা তোমরা বইয়ে আছে পেয়ে যাবে, এটা আমি এখানে আর করাচ্ছি না। তারপর বলেছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? ওকে, এক্ষেত্রে দেখো সমীকরণটা কি হবে? FeS প্লাস H2SO4, সেটার থেকে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? FeSO4 প্রতিস্থাপন বিক্রিয়া প্লাস H2S, যেটা গ্যাস। ওকে, H2S এটা গ্যাস বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কে লাগছে? ফেরাস সালফাইড মানে FeS লাগবে। তাহলে FeS এর আণবিক ভর কত বের করতে হবে? FeS এর আণবিক ভর 56 Fe প্লাস এসের জন্য 32, অর্থাৎ 88 গ্রাম হচ্ছে FeS এর। H2S লাগবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস বলেছে। তাহলে H2S এর জন্য কত হচ্ছে? H2S হচ্ছে H এর জন্য 1, যেহেতু দুটো আছে তাহলে 1 × 2 প্লাস 32, তাহলে কত হচ্ছে? 32, 33, 34 গ্রাম। ওকে, তাহলে আমরা কি লিখব? 34 গ্রাম H2S পাওয়ার জন্য আমাদের FeS লাগবে কত? 88 গ্রাম। ওকে,
তাহলে 1 গ্রাম পাওয়ার জন্য কত লাগবে 88 ডিভাইডেড বাই 34 গ্রাম। আমাদের কত গ্রাম লাগবে হাইড্রোজেন সালফাইড 1.7, তাহলে 1.7 গ্রামের জন্য লাগবে 88 গুণিত 17 ডিভাইডেড বাই 34 গুণিত 10। 17 দিয়ে 34 কাটলাম 2, 2 দিয়ে 88 কাটলাম কত 44, তাহলে 4.4 গ্রাম হচ্ছে অ্যান্সার। তারপর বলেছে 3.4 গ্রাম NH3 কি পরিমাণ কিউপ্রিক অক্সাইডে বিজারিত করবে, কি পরিমাণ কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে। এক্ষেত্রে গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের আবার সমীকরণ করতে হবে। কিউপ্রিক অক্সাইড যেহেতু আছে 3CuO প্লাস 2NH3, এটা থেকে উৎপন্ন হচ্ছে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। এক্ষেত্রে 2 মোল NH3 আছে, তাহলে 2 মোল NH3 এটার আণবিক ভর কত হবে 17 গুণিত 2 সমান 34 গ্রাম। ওকে, 2 মোল NH3, যে 2 মোল NH3 ছিল সেই কারণে এটা আমরা বের করে নিলাম। আর Cu আছে 3 মোল, তাহলে 3 মোল CuO এর জন্য কত পাবো 3 গুণিত Cuর জন্য কত হয় 63.5 প্লাস অক্সিজেনের জন্য 16, তাহলে সমান এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 238.5। ওকে, তাহলে আমরা এখানে লিখব 34 গ্রাম NH3 জন্য প্রয়োজন হচ্ছে 238.5 গ্রাম CuO। তাহলে 1 গ্রামের জন্য কত প্রয়োজন হচ্ছে 238.5 ডিভাইডেড বাই 34 গ্রাম। ওকে, আর কত থাকছে আমাদের 3.4, তাহলে 3.4 জন্য প্রয়োজন হচ্ছে 238.5 গুণিত 3.4 ডিভাইডেড বাই 34 গ্রাম। এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে পাবে 23.85 গ্রাম CuO। ওকে, তারপর বলেছিল এখানে কি যে এক্ষেত্রে উৎপন্ন গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে। তাহলে আয়তন কত হবে, এনটিপির জন্য আয়তন হয় 22.4 গুণিত কত 3.4 চেয়েছে ডিভাইডেড বাই 34 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি এটা সমান আমরা পাবো কত 2.24 লিটার। তারপর বলেছে কোন শর্তে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। পাত্রের যদি প্রসারণ না হয় তাহলে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ সমান হয়, অর্থাৎ প্রসারণ না হলে এটা লিখব। গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন। তাপ প্রয়োগে তরল বা কঠিনের মতো গ্যাসের নির্দিষ্ট আকৃতি নেই এবং উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ ও আয়তন দুটোই পরিবর্তিত হয়। তাই নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধিতে একবার চাপ স্থির রেখে আয়তন প্রসারণ করা হয়, আরেকবার আয়তন স্থির রেখে চাপ প্রসারণ পরিমাপ করা হয়। সেক্ষেত্রে গুণাঙ্ক আমরা দুটো পাই।